প্রথমে, বা x ইন্টু সাইন 60 √3/2 cos 30। cos 30 মানে ভেবে নাও যে ওইদিকে যেটা সাইন 60 cos 30টা সেটা এইদিকে, তার মানে √3/2, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 1045। খেয়াল করে নাও 45টা 10 আর কট দুটোই 1 1 হয়, তাহলে 1 তার স্কোয়ার আছে ইন্টু সেক 60। সেক 60টা খেয়াল করে নাও, সেক কার উল্টো? সেক হচ্ছে কসের উল্টো। cos 60 কত হবে? 1/2, তাহলে সেক তার উল্টো 2/1, এক কথায় নিচে একের কোনো ভ্যালু নেই, 2। এবারে cosec 60, cosec 60টা কত হবে? sin 60 কত? √3/2, তাহলে সাইনের উল্টো যেহেতু cosec, তাহলে cosec এর মান কত হবে? √3/2 এর উল্টো 2/√3 হয়ে গেল এটার মান। এরপর x ইন্টু √3/2 ইন্টু রুট স্কোয়ারকে খাবে 3 বাই 2 এর স্কোয়ার 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 1 এর স্কোয়ার 1 1 2 1 2 আর নিচে 2/√3। এত x কাটাকাটি তো কিছু যাবে না, তাহলে 3 আর √3 গুণ করো, 3√3 আর নিচে 4 দুগুণে 8 2 ইন্টু এটা কি হবে? নিচেটা উপরে চলে যাবে, 2/√3 উপরে চলে গেলে √3/2 এত x ইজ ইকুয়াল টু 2 2 কেটে গেল, ওইখানে তো √3 পড়ে রইল, √3 পড়ে আছে, আর এগুলো যদি তুমি ট্রান্সফার করো 8 উপরে উঠে যাবে আর 3√3 নিচে নেমে যাবে, তাহলে দেখো √3 চলে গেল, 8/3 পড়ে রইল, 8/3 একটু পূর্ণ করে দাও, 3 দুগুণে 6 7 8, 2 পূর্ণ 2 এর 3 x এর মান বেরিয়ে গেল। ব্যাস 2 এর প্রশ্ন শেষ হয়ে গেল। চলে আসছে আমরা 3 নম্বরের প্রশ্ন। এরপরে চলে আসছে আমরা 3 এর প্রশ্ন, 7 এর শেষ প্রশ্ন 3-এরটা। x² ইজ ইকুয়াল টু sin স্কয়ার 30 প্লাস 4 cot স্কয়ার 45 মাইনাস sec স্কয়ার 60। মান বসানো শুরু করছি। প্রথমত or x² ইজ ইকুয়াল টু sin 30 দ্যাট মিন্স 1/2 তার স্কয়ার আছে, প্লাস 4 cot 45 1 তার স্কয়ার মাইনাস sec 60। sec 60টা ভেবে নাও, sec 60 হচ্ছে cos 60 উল্টো, cos 60 কত হবে? 1/2, তাহলে sec 60 হচ্ছে 2 তার স্কয়ার। অতএব x স্কয়ার সমান 1 এর স্কয়ার 1 2 এর স্কয়ার 4 প্লাস 1 এর স্কয়ার 1 4 1 4 মাইনাস 2 দুগুণে 4, তাহলে এটা কেটে গেল প্লাস মাইনাস। অতএব x সমান স্কয়ার ট্রান্সফার হলো রুট ওভার হলো 1 এর 4। এইবারে অতএব x সমান রুট যদি উঠে যায় প্লাস মাইনাস হয়ে যায়, আর 1 এর 4টা কত হবে? 1 এর 2, ব্যাস x এর মান বেরিয়ে গেল। খুব সহজ অঙ্ক ছিল এগুলো, বিশেষ চলে এসছি আমরা আজকের প্রশ্নে 12-2 এর প্রশ্ন আসি। 12-2 এর প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের অন্তর 40 ডিগ্রি, তাহলে কোণ দুটির ষষ্ঠিকার বৃত্তীয় মান কত? একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ তার মানে চতুর্ভুজের ভেতরে, বৃত্তের ভেতরে চতুর্ভুজ আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যই হলো যে দুটি কোণ পরস্পর সম্পূরক হয়, তার মানে এই দুটোকে যোগ করলে 180 পাবে, আর এই কোণ দুটোকে যোগ করলে 180 হতে বাধ্য। তাহলে যদি দুটি বিপরীত কোণের অন্তর 40 ডিগ্রি বলে, তার মানে বিয়োগফল। আমরা ধরে নিচ্ছি যে দুটি কোণ x আর y, তাহলে ধরি দুটি কোণ x আর y, তাহলে শর্তানুসারে কি বলছে যে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ সেহেতু দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হতে বাধ্য, আর অন্তর বলে দিয়েছে, তার মানে x মাইনাস ওয়াই হলো 40 ডিগ্রি। তাহলে তুমি দেখো দুটো ইকুয়েশন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, কত ডিগ্রি কত ডিগ্রি, এটা 1 আর এটা হলো 2 নম্বর ইকুয়েশন। বাকিটা আশা করি বোঝাতে অসুবিধা নয় যে তোমাকে কি করতে হবে। তুমি কি করবে, অপূর্ণাঙ্ক পর্যালোচনা যে কোনো পদ্ধতি করে নাও, 1 1 গুণ করে, একটা x দুটা x,
8 × 12 220 বাই 2 110 ডিগ্রি এক্স এর মান। এতে 1 নং সমীকরণ মান বসিয়ে নিচ্ছি। x প্লাস ওয়াই ইজিক্যাল টু 180 ছিল, x এর জায়গায় 110, 180, y ইজিক্যাল টু 180 মাইনাস 110, 70 ডিগ্রি। তাহলে দুটি কোণের বৃত্তীয় আর ষষ্ঠিক দুটো মানে তোমাকে বার করতে বলেছে। তাহলে দুটি কোণের ষষ্ঠিক মান হলো এটা। তাহলে ষষ্ঠিক মান যদি হয়, অতএব একটি কোণের ষষ্ঠিক মান 110 ডিগ্রি এবং বৃত্তীয় মান কি করতে হবে, যত ডিগ্রি আছে তাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, যা হবে গোগলা গোগলা। তাহলে 11 পাই বাই 18 রেডিয়ান চিহ্ন দিয়ে দিলে হয়ে গেল। দ্বিতীয় কোণ, অপর কোণের ষষ্ঠিক মান 70 ডিগ্রি এবং বৃত্তীয় মান যত ডিগ্রি তাকে পাই বাই 180 দ্বারা গুণ, গোগলা গোগলা 7 পাই বাই 18 রেডিয়ান। হয়ে গেল উত্তর। চলে আসে তারপরের প্রশ্ন। এরপর প্রশ্নটা বইয়ের বসে দেখি 23.3-3-11 প্রশ্ন। ঠিক আছে, ওটা আমি ভিডিও থেকে যদি পেয়ে যাচ্ছি আমি দিয়ে দিচ্ছি, না নিচে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে 13 25-11 প্রশ্ন বটে। ঠিক আছে, কষে দেখি সেম প্রশ্ন, আমি অবশ্যই ওটা লিঙ্ক দিয়ে দেবো যদি ভিডিও থাকে ভালো। আমরা 2-এর প্রশ্নটা আসছি। ঠিক আছে, 13-2 sec থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 5/2 হলে sec মাইনাস cos এর মান কত? তাহলে অঙ্ক শুরু করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ফর্মুলা মিলছে কি ফর্মুলা শূন্য নয়। sec আর cos নিশ্চয়ই ফর্মুলার মধ্যে নেই, তাহলে নিশ্চয়ই এই তিনটের মধ্যে কোনো ফর্মুলা তোমার লেখা যাবে না। তাহলে আমি বলেছিলাম একটা কথা যে যদি তোমার ফর্মুলার মধ্যে না মিলে তাহলে তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের উল্টো সম্পর্কে তারা থাকে। যেমন sec আর cos একে অপরের উল্টো বটে, দেখো sec আর cosকে একসঙ্গে দিয়েছে। যাই হোক, সেটা আমাদের পরের বিবেচ্য বিষয়। আমরা প্রথমত যদি ফর্মুলা না মিলে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি বলেছিলাম, উভয় দিকে বর্গ করো। তাহলে যদি ফর্মুলা মিলতো তাহলে ফর্মুলা লিখে অঙ্ক শুরু হতো, যেমন এতক্ষণ হচ্ছিল। এবং যদি ফর্মুলা না মিলে তাহলে উভয় দিকে বর্গ দিয়ে অঙ্ক শুরু করো। তাহলে এই যে মানটা দিয়েছে, এই মানটাকে আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি। এই যে আমাদের মানটা দেওয়া আছে, উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে sec থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 5/2 আছে। যদি আমরা স্কোয়ারিং বোথ সাইডস করে দিই, উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে এতএব sec থিটা প্লাস cos থিটা এটাকেও স্কোয়ার করো, এটাকেও স্কোয়ার করো, হয়ে গেল উভয় দিকে বর্গ, একেও স্কোয়ার একেও স্কোয়ার। এইবার মনে করে দেখো কি কথাটা বলেছিলাম, যদি তোমাকে প্লাসের মান দেয় এবং মাইনাসের মান বার করতে বলে, বা মাইনাসের মান দিয়ে প্লাসের মান বার করতে বলে, তাহলে কোন ফর্মুলায় যেতে, হোল স্কোয়ারের সেই 4ab ফর্মুলায় যেতে। 4ab ফর্মুলা সেটা আমি আরেকবার লিখে দিই। এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে বলেছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। মনে করে দেখানো, এটা আগেও আমি আলোচনা করেছি। তাহলে a প্লাসের থেকে মাইনাসের মান, মাইনাসের থেকে প্লাসের মান এই ফর্মুলায় বার করা যায়। তাহলে মান দিয়েছিল প্লাসের আর আমরা বার করব মাইনাসের, তাহলে এই ফর্মুলায় যাব। আমি শুরু করছি ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab 4ab। ঠিক আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আর এটাকে স্কোয়ার তুলে দাও, 5 এর স্কোয়ার 5 5 25 বাই 2 এর স্কোয়ার 2 2 4, এতটা হয়ে গেল। এরপর এটা তুমি পেয়ে গেছো, দেখো সাইন মাইনাস সেক মাইনাস কস, সেক মাইনাস কস যত বাধা সৃষ্টি করেছে এই জায়গাটা।
তাহলে এটাকেও ক্লিয়ার করে নেওয়া যাক। এটা যেমন আছে রেখে দাও, একে তা তুমি চাইলেও চেঞ্জ করবে না। সেক মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক আর কস একে অপরের উল্টো হয়, তাহলে যে যার উল্টো তাকে তুমি 1/, লিখতে পারো। তাহলে তুমি সেককে 1/, কস লিখতে পারো, কসকে 1/, সেক লিখতে পারো। তাহলে আমি যেটা খুশি, আমি সেক থিটা সমান 1/, কস থিটা লিখতে পারি, বা কস থিটা সমান 1/, সেক থিটা লিখতে পারি। কেন? কারণ সেক আর কস একে অপরের উল্টো। তাহলে হয় তুমি সেককে 1/, কস লিখো, তাহলেও কস কস কেটে যাবে, আর যদি কসকে 1/, সেক লিখো তবুও সেক সেক কেটে যাবে, যেটা তোমার ইচ্ছা। তাহলে সেককে আমি কস করে দিচ্ছি, ইন্টু কস আছে ইজ ইকুয়াল টু 25/4, কস কস কেটে গেল। অতএব সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর এখানে কত পড়ে আছে সোজা ট্রান্সফার করে দাও, ইজ ইকুয়াল টু এখানে পড়ে আছে 4 একে 4, 4টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি 25/4, আর +4 ট্রান্সফার করছি -4। ঠিক আছে, এর একটু লসাগু করে নিয়ে যাক। সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লসাগু 4, তাহলে 25 মাইনাস 4 4 16, এত 9/4 হচ্ছে। দেখে নাও 9/4। এবারে শেষ কাজ কি করব, আমরা ট্রান্সফার করব। তাহলে যদি 9/4 হয়ে যায়, এতএব আমরা সেক থিটা মাইনাস কস থিটা স্কোয়ার ট্রান্সফার করে দিচ্ছি। স্কোয়ার ট্রান্সফার করলে কি হবে, রুট হয়ে যাবে। এবার রুট ভেঙে দাও, 3 4 বর্গমূল 2 3/4, এতএব সেক থিটা মাইনাস কস থিটা 3/4 হয়ে গেল উত্তর। এটাই চেয়েছিল সেক মাইনাস কস, 3/2 পেয়ে গেল। পরের প্রশ্ন চলে আসছে আমরা। তাহলে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে, তাহলে 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখছো, কি দেখছো, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ। মনুমেন্ট মানে মনে করো শহীদ মিনার, কুতুব মিনার, এই ধরনের আর কি মনুমেন্ট বোঝায় এগুলোকে। তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 আর 30। তো মূল কথাটা তুমি যদি বাদ দেখো, তাহলে দুটো কথা, এক বাড়ির ছাদ থেকে দেখছো, কি দেখছো, একটা মনুমেন্ট। এবারে এখানে তোমাকে দুটো সমস্যার মধ্যে ভুগতে হবে। এক তো কে বড় কে ছোট, কে উঁচু কে নিচু, উন্নতি কোণ অবনতি কোণ। তো এটা বোঝা যায় কি করে যে কে কার থেকে উঁচু হবে কে কার থেকে নিচু হবে, সেটা সব থেকে সহজ বুদ্ধি হলো অবনতি কোণ বা উন্নতি কোণ দেখে। ওই ভাষাটাই তোমাকে বলে দেবে যে একজন হচ্ছে আরেকজন উঁচুতে অবস্থিত না নিচুতে অবস্থিত। যেমন দেখো, আমি শুরু করছি, একটি 5তলা বাড়ির ছাদের 5তলা বাড়ি, মনে করো 5তলা বাড়ি, এই ছাদের কোনো বিন্দু থেকে, ছাদ এইখান থেকে দেখছো, মাইন্ডে রাখো যে কোথার থেকে তুমি দেখছো, ওটা স্টিল রাখতে হবে। তাই ছাদের কোনো বিন্দু এইখান থেকে দেখছো তুমি, দেখলে মনুমেন্টের চূড়া, তাহলে একটা মনুমেন্ট করা যাক। মনুমেন্ট মানে পিলার, যেমন কুতুব মিনার, তাহলে ভূমি হবে, বাড়িটার উপরে তো নয়, এটা ভূমি দিয়ে দিলাম, মনে করো এটা মনুমেন্ট। এখন আমি বুঝতে পারছি না মনুমেন্টটা বাড়ির থেকে উঁচু হবে না নিচু হবে, তাহলে টানবে কি করে, সেটা তোমাকে নির্দেশ দিবে তোমার কোনটায়। দেখো ভাষাটা কি বলছে, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে, ছাদের কোনো বিন্দু এইখান থেকে আমি দেখছি, ছাদের কোনো বিন্দু থেকে দেখলে এখান থেকে দেখছো মনুমেন্টের চূড়া একটা একটা করে পড়বে। মনুমেন্টের চূড়া মানে এইটা চূড়া, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, মনুমেন্টের চূড়া কি দেখছো, উন্নতি কোণ দেখছো। তুমি ভেবে নাও, যদি উন্নত কোণে দেখো তাহলে তোমার কেমন দেখতে হবে, উপরের দিকে, আর যদি অবনতি কোণে বলে নিচের দিকে, তাহলে উন্নতি কোণ অবনতি কোণ। তাহলে যদি তুমি এখান থেকে দাঁড়িয়ে উন্নতি কোণে দেখছো, তার মানে নিশ্চয়ই উপরের দিকে দেখতে হবে। যদি উপরের দিকে দেখতে হয়, তার মানে মনুমেন্টটা হচ্ছে উঁচু। ক্লিয়ার কথাটা? তাহলে দেখো কত সুন্দর এখানে বলে দিচ্ছে তোমাকে কে কার চেয়ে বড় কে কার চেয়ে ছোট। তাহলে ভাষাটা আরেকবার আসছি, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে, এই বিন্দুটা থেকে দেখছো মনুমেন্টের চূড়া, এই চূড়াটাকে দেখছো, এটা চূড়া, মনুমেন্টের চূড়া উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ যখন তখন সোজা উপরের দিকে উঠছে, তাহলে এইখান থেকে এটা উন্নতি কোণ উঠবে, তার মানে পিলার নিশ্চয়ই মনুমেন্টটা উঁচু।
হালকা মিস্টেক হয়ে গেল। তার মানে এর দ্বারা বোঝালো যে মনুমেন্টটা উঁচু, হালকা বেঁকে যাচ্ছে, খুব সুন্দর। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে বাড়ির ছাদ থেকে যখন মনুমেন্টের চূড়া দেখছো তখন উন্নতি কোণে দেখছো, তাহলে এখান থেকে চূড়াটা উন্নতি কোণে, এবারে দেখো উন্নতি কোণে দেখেছো। উন্নতি কোণটা কত ডিগ্রি, প্রথমে 60, আর গোড়ার অবনতি কোণ, তাহলে যদি গোড়াটা দেখো তাহলে প্রথমে চূড়াটা দেখলে উপর দিকে, মাথাটা খারাপ হয়ে গেছে, এবার নিচের দিকে দেখলে তাহলে নিশ্চয়ই এবার নিচের দিকে দেখবে গোড়া, গোড়া যখনই বলছে তার মানে নিচে হবে। গোড়া কোথায় আছে, এখানে আছে, উপরে তো নয়, তোমার তো পাগল উপর দিকে থাকে না। তাহলে ভাষাটা কি দাঁড়ালো, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এটা, এবং গোড়ার অবনতি কোণ গোড়ার দিকে দেখছো, তাহলে গোড়ার দিকে নামো, এখান থেকে নেমে গেল গোড়ার দিকে, গোড়ার অবনতি কোণ। কোণ দুটো কি কি, প্রথমে 60 তারপর 30, তাহলে উন্নতি কোণটা 60 আর অবনতি কোণটা 30। এবার উন্নতি করো বা অবনতি করো, তোমাকে সবসময় মাটির লেভেলে যেতে হবে। তাহলে এই যে মাটি, এর লেভেলে একটা রেখা টানতে হবে এইটা, এবং ওইখান থেকে উন্নতি কোণ উঠবে, ওইখান থেকে অবনতি কোণ নামবে, এর আগের অঙ্কটা যাবে বোঝা। তাহলে এইটা টানা হয়ে গেল, এই উন্নতি কোণটা হচ্ছে 60, প্রথমে পরেরটা পরে, আর গোড়া এইটা হয়ে গেল 30 ডিগ্রি। দেখে নাও, চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি। মাটির লেভেল কিন্তু টানতে হবে। এবারে এইসব ছবির ক্ষেত্রে কি হয়, ওই আগের ছবিটা যেমন যাওয়ার কোথাও ছিল না, কিন্তু এটা যদি টেনে দাও এর সঙ্গে মিশে যাবে, তাই আমরা ওটাকে টেনে ওর সঙ্গে মিশিয়ে দেবো। এইটা মেশানো হয়ে গেল, না মেশালে তুমি এগোতেও পারবে না, তাহলে নামকরণ হয়ে যায় বাস। এবার কি বলেছে, তাহলে এটা 60 হয়ে গেলো, 30 হয়ে গেলো, ক্লিয়ার কথাটা। আর এই মাটির যে লেভেলটা, এই অনুভূমিক রেখাটা, এটাকে সোজা নিয়ে গিয়ে মিশিয়ে দেবো ওর সঙ্গে। বাড়ির উচ্চতা 16 দিয়েছে, বাড়ি কোনটা, মাথাটা তো গোলে গোলে, এটা বাড়ি, বাড়ির উচ্চতা 16, এইটা হচ্ছে 16 মিটার। বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা কত, মনুমেন্টের উচ্চতা কত, প্রথম প্রশ্ন, এইটা কত উঁচু, এটা প্রথম প্রশ্ন। আর বাড়িটির দূরত্ব কত, বাড়িটির দূরত্ব মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, তাহলে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, এটা আমাদের হাতে 2 নম্বর প্রশ্ন। ব্যাস, ক্লিয়ার আছে কথাটা। নামকরণ একটু হালকা হয়ে যায়। মনে করি বাড়িটির উচ্চতা এ বি, মনুমেন্টের উচ্চতা সি ডি, সেটা বুঝতে পারছো না হয়তো, ডিজাইন করে লিখছিলাম। আর এই পয়েন্টের একটা নাম দিতে হবে, ই দিয়ে দাও, ই, এ বি সি ডি ই, শুরু করা যাক এবারে। তাহলে পুরো প্রশ্নটা তোমার কাছে আছে, এখানে সব কিছু লেখার আগে একটু বুঝিয়ে নিয়ে আমি ডাইরেক্টলি উত্তর কি করে পাচ্ছি, তারপর বাকিটা শুরু করবো। একটু দেখে নেওয়া যায়, তোমরাও বুঝতে পারছো, তোমরাও লক্ষ্য করো। প্রথমত এটা যদি 30 হয়, 60 উন্নতি কোণ ঠিক আছে, আমি আগে বলেছি অবনতি কোণটাকে নিচে নামাতে হয়, নাহলে তুমি ত্রিভুজের বাইরে পাচ্ছ। এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই ত্রিভুজটা যেটা সমকোণী, আর একটা আমাদের দরকার হবে এই ত্রিভুজটা, এটার কোনো প্রয়োজন হবে না। তাহলে একান্তর কোণ এটা, তাহলে এটা যদি 30 হয়, এটাও 30 হবে। যদি কারো বুঝতে ডাউট হয় 10-এর অঙ্কটা চেক করবো, ওটা আমি ডিটেলসে বুঝিয়েছি একটু। তাহলে এটা যদি একান্তর কোণ হিসাবে, এটা 30 হলো, এটাও 30 হয়ে গেল। এবারে তুমি লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এবিডি, এর তুমি লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি, ভূমিটা বার করে দাও, একটা উত্তর হয়ে গেল। এবারে যদি এটা পেয়ে যাও, এটা যা এটাও তা হবে, সেম ডিস্টেন্স, কারণ এরা সমান্তরাল বটে দুটো বাড়ি, এবং এটাও সমান্তরাল, সমান হতে বাধ্য। তাহলে এটা যদি যা বেরোবে এটাও তাই বেরোবে। পরের বার কি করবে, এই ত্রিভুজে ভূমি তো জেনে গেছো, কোণ জেনে গেছো, লম্ব বাই ভূমি করে লম্বটা বার করে দেবে। এই ত্রিভুজে যদি লম্ব পেয়ে যাও, এটা 16 হলো তো এটাও 16, তাহলে এটা 16 আর লম্বটা তো পেয়ে গেছো, যোগ করে দিবে, মনুমেন্টের উচ্চতা পেয়ে যাবে। আর যদি না বুঝতে পারলে তো শুরু করো আমার সঙ্গে। শুরু করছি আমরা উত্তরে। প্রথমে একটা নামকরণ হয়ে যাক। মনে করে 5 তলা বাড়ির উচ্চতা এবি, মনে করি 5 তলা বাড়িটির উচ্চতা এবি সমান 16 মিটার। মনে করি 5 তলা বাড়িটির উচ্চতা এবি সমান
16 মিটার। এবার এই কোনটা এসে যায় না, সরি, এবং মনুমেন্টের উচ্চতা ওটাও লিখি। মনুমেন্ট বলেছে মনুমেন্টের উচ্চতা সিডি, কোণ ইএসি সমান 60 ডিগ্রি। আর এটার জন্য কি করবে, ওই একান্তর নামটা দিবে, কোণ ইএডি সমান একান্তর কোণ, এইটা সমান এটা হবে এডিবি, যেহেতু সমান্তরাল সরল লেখা এবং এটা ভেদক, তাহলে এটা সমান এটা হবে, এটা সমান্তরাল আর এটা ভেদক 30 ডিগ্রি। বাস, এবার প্রশ্ন দুটো কি কি আছে, অতএব সিডি সমান কত আর বিডি সমান কত, এটা তার মূল বিষয় লেখার মতো। দেখে না তোমরা, আমি মুছে নিচ্ছি এটা, আমি মূল অঙ্কতে আসছি, প্রয়োজন একটা পজ করে দেখে নেবে যদি মেবি কোনো অসুবিধা হয়। মুছে দিচ্ছি। এবারে মূল প্রশ্ন আছে। প্রথমে এক রাউন্ড আমি বুঝিয়ে নিয়েছিলাম হালকা করে, এবার একটু ডিপলি বোঝাচ্ছি। প্রথমেই যদি আমাকে ভূমিটা বার করতে হয় তাহলে কি করব, এই ত্রিভুজের আমি লম্ব জানি, কোণও জানি, লম্ব বাই ভূমি করে ভূমিটা আমি আগে বার করে নেব। তাহলে চলে আসছে প্রথমে এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বাই ভূমি এবি বাই বিডি, এবি বাই বিডি সমান 10 কত, এটা 30, এবি কত 16 বাই বিডি, বিডি বিডি রেখে দাও, ওটা তো জানো না, 10 30 1/√3, যেহেতু মান বসাচ্ছ লিখে দেবে পাশে, এবি সমান 16 মিটার, ক্রস মাল্টিপ্লিকেশন বিডি একে বিডি সমান 16/√3 মিটার। তাহলে বিডি বেরিয়ে গেল 16√3 মিটার, বিডি বেরিয়ে গেল, তার মানে বাড়িটির দূরত্ব মনুমেন্ট থেকে কত দূরে তুমি পেয়ে গেলে আগে, তার মানে 2 নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম এখনই আর কি। পরীক্ষা এইভাবে লিখবে না, পরীক্ষা একেবারে সরাসরি শেষে একেবারে ভাষা দিয়ে লিখবে যে দূরত্ব এত, প্রথম উত্তরটা পেয়ে গেলাম। তাহলে দেখো তুমি লক্ষ্য করে, তুমি যদি এটা 16√3 পেয়ে গেলে, এটি যদি 16√3 পেয়ে গেলে, তাহলে এটা যা হবে এটাও তাই হবে। তাহলে অতএব যেহেতু বিডি সমান এই সমান 16√3 মিটার, অতএব সেহেতু তাহলে এটা যদি 16√3 হয় তাহলে এটাও তো 16√3 হবে। এখন এটার মধ্যে আসছি কেন আমরা, কারণ প্রথম প্রশ্ন তো দূরত্বটা বলেছিল বেরিয়ে গেল এই ত্রিভুজ থেকে, দ্বিতীয় প্রশ্ন চাইছে মনুমেন্টের উচ্চতা। তো মনুমেন্টের উচ্চতা তুমি যদি বার করো তাহলে লক্ষ্য করো মনুমেন্টটা এইখান থেকে যদি 16 হয় তাহলে এইখান থেকে এটাও 16ই হবে, কারণ এটা সমান্তরাল বটে, 16ই হবে, এটাও 16 হলে এটাও 16 ইডি। এইবার বাকিটা তোমার কোনটা আছে, এইখান থেকে এইটা, এই দূরত্বটা যদি পেয়ে যাও এর সঙ্গে এটাকে যোগ করে দিবে, গোটাটা পেয়ে যাবে। তাহলে এটা তুমি কি করে পাবে, নিশ্চয়ই বুঝতে পারছো, ত্রিভুজটা এই ত্রিভুজের লম্বটা সেটাই তো এইটা। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কি করব, ত্রিভুজ এইসি এর লম্বটা বার করব আর 16 সঙ্গে যোগ করে দেবো, টোটালটা হয়ে যাবে। তাহলে শুরু করছি, এবারে সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই, এবার সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই। এইসি থেকে তুমি কি পাচ্ছ, লম্ব বাই ভূমি, মান তো দেওয়া আছে দেখো,
লম্ব বাই ভূমি মানে সিই বাই এই, সিই বাই এই, লম্ব বাই ভূমি। 10 কত এটা 60, 10 60, এত সি, সি তো জানো না, রেখে দাও। আর এই, এই তুমি জানো 16√3, কারণ দেওয়া যায় 16√3 সমান 10 60√3। এবার কি করবে, ক্রস করবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে অতএব সি সমান 16√3 ইন্টু √3, অতএব 16 ইন্টু √3 কি হবে, গোটা 3, 348 মিটার। দেখে নাও 48 মিটার হলো। তাহলে যদি 48 মিটার হয়, তাহলে আর একটা কাজ বাকি আছে ছোট্ট। কি বাকি আছে, এটা যদি তুমি 48 পেয়ে যাও, মনে করো সিডিটা তুমি 48 পেয়ে গেলে, আর এটা কত করে 16, তাহলে 48 আর 16 কি করবে, এবারে যোগ করে দাও, টোটাল মনুমেন্টের উচ্চতা পেয়ে যাবে। তাহলে তো শেষ কাজে আসছি, উপর অংশটা আমি একটু মুছে নিচ্ছি। এত মনুমেন্টের উচ্চতা, এত মনুমেন্টের উচ্চতা কি সিডি সমান, ভাষাটা সবসময় একটু ভেঙে ভেঙে লিখবে, মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি, সিই প্লাস ইডি, মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি। এবারে সি এর মান কত, সি এর মান 48 প্লাস ইডির মান কত, ইডির মান 16, যোগ করে দাও, 8 আর 6 14, 4 হাত 1 6, 64 মিটার। এটা আমাদের হয়ে গেল মনুমেন্টের উচ্চতা, মানে 1 নম্বর উত্তর। তাহলে মনুমেন্টের উচ্চতা পেয়ে গেলাম আমরা 64 মিটার, মনুমেন্টের উচ্চতা 64 মিটার, আর বাড়ির দূরত্ব সম্ভবত 16√3 মিটার বেরিয়েছিল। ব্যাস, দুটো উত্তর হয়ে গেল। এই ভিডিওটা এতটাই থাক, নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্নে যাব। গুড ডে, থ্যাংক ইউ। চলে এসছে আমার দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন দেখো কি বলছে, বলছে একটা 150 মিটার চওড়া রাস্তার দুদিকে ঠিক বিপরীতে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। ভালো জিনিস, রাস্তার দুপাশে দুটো স্তম্ভ, এই মনে করো দুপাশে দুটো স্তম্ভ সমান উচ্চতা, তার মানে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। স্তম্ভ দুটির পাদদেশের সংযোজক রেখার উপর, স্তম্ভ দুটির পাদদেশের সংযোজক রেখার উপর, পাদদেশ সংযোজক রেখা এর উপর একটা বিন্দু সাপেক্ষে, এখানে কোন একটা বিন্দু আছে, মনে করো এখানে একটা বিন্দু আছে, বিন্দু সাপেক্ষে স্তম্ভ দুটির উন্নতি কোণ 60 আর 30। তাহলে এইখান থেকে এইটা হয়ে গেল মনে করো 60 ডিগ্রি, আর এইখান থেকে এইটা হয়ে গেল মনে করো 30 ডিগ্রি। উন্নতি কোণ 60 30। প্রতিটি স্তম্ভের উচ্চতা কত, স্তম্ভটার উচ্চতা কত, দুটো স্তম্ভের উচ্চতা কত হবে। আর এই ডিস্টেন্সটা তোমাকে বলে দিয়েছে 150 মিটার, কারণ মাঝে রাস্তাটা 150 মিটার চওড়া বলেছে। এবার একটা কথা এখানে তোমার মাথায় রাখতে হবে, এটা কিন্তু মধ্যবিন্দু একবারের জন্য বড় নাই যে তুমি 150কে অর্ধেক করে 75 করে দিতে পারো, মধ্যবিন্দু বড় নেই, এর উপর অবস্থিত কোনো একটা বিন্দু, ঠিক আছে। তাহলে আমি মনে করি দুটি বাড়ির উচ্চতা এ বি সমান সিডি সমান এক্স, এটা 150, এই কোণটা জানি, কি করে তুমি বার করবে দুটো কোণ। আচ্ছা, প্রথমে ভাষাটা আর লিখছি না আমি, আনারে লিখে নেওয়া যাক। ধরি দুটি স্তম্ভ এ বি সমান সিডি সমান এক্স মিটার, মনে করি এক্স মিটার। রাস্তার দৈর্ঘ্য, রাস্তাটি চওড়া, রাস্তার বেধ বা রাস্তাটি চওড়া বিডি সমান 150 মিটার।
কোন ABD ABCD হি ধরে নিচ্ছি, AED AEB 30 ডিগ্রি, কোন CED 60 ডিগ্রি। বাস এত প্রশ্ন হচ্ছে AB সমান CD সমান কত। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, সমকোণী ত্রিভুজ এটাই চলে আসি, লম্ব বাই ভূমি tan 30। সমকোণী ত্রিভুজ ABE এর AB বাই BE tan 30। এবারে AB মানাতে x, BE তো জানো না, রেখে দাও, সমান tan 30 মানে 1/√3। একটু ক্রস করে নি, BE এর মানটা বার করে নাও, BE সমান x√3 মিটার। যা বেরোলো বেরোলো, এটা ছেড়ে দাও। এবারে চলে সেই ত্রিভুজের সেম থিং করো। এবার সমকোণী ত্রিভুজ CED এর CD এর সে একই রকম ভাবে আমরা যাব, লম্ব বাই ভূমি CD বাই ED কি হবে তাহলে, CD বাই ED লম্ব বাই ভূমি 10, এবারে 60 CD x, ED তো জানো না, যেটা জানো না সেটা আর কি করবে, রেখে দাও, জানতে বসিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। tan 30 হয়ে গেল মিটার, আর সরি এত ED মান বার করো, ED √3, আর নিচে কিছু না এক আছে মানে x এক x হবে, এত ED সমান x বাই √3 মিটার। আশা করি এতটা কোনো অসুবিধা নেই বুঝতে, এতটা পর্যন্ত ক্লিয়ার আছে। এইবারে তুমি এক কাজ করো, তুমি জানো যে এই যে এটা BE, আচ্ছা এটাকে একটু ক্লিয়ার করে নিই, 8√3কে একবার হরনেশন করে নিই। হরনেশনের নিয়ম হচ্ছে √3কে উপর নিচে গুণ করো, তাহলে এটা x√3 আর এটা √3 গোটা 3, যা বেরোলো বেরোলো, ভালো জিনিস, রেখে দাও, ওটাকে হরনেশন করে রেখে দিলাম। এইবারে শর্তানুসারে মূল লক্ষ্য BE এটা আর ED এটা, আর এই দুটো যোগ করলে কত, 150, তার মানে ইহা প্লাস ইহা কত হবে, ইহা। এতে শর্তানুসারে BD সমান কত, BD হচ্ছে 150 মিটার, BD কে যদি ভাঙো BE প্লাস ED হবে, তাহলে BE এর বদলে আমি BE প্লাস ED লিখতেই পারি। আর B এর মান কত আছে দেখো, x√3, আর ED এর মান কত আছে দেখো, x√3 বাই 3 সমান 150। আচ্ছা এখান থেকে ললসাগু করে দাও, 3√3, এর সঙ্গে যদি এটা ললসাগু করে দাও 3√3 ইন্টু এক্স, রুটের সঙ্গে রুট হবে 3√3 ইন্টু এক্স, আর প্লাস আছে √3 ইন্টু এক্স। একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম সুন্দর করে। এবারে 3টা √3x আর একটা √3x, মোট 4টা √3x, 3টা √3 আর একটা √3, 4টা √3x ইজ ইকুয়াল টু 3×15 450, 3×450 হয়ে গেল। এইবারে তুমি এখান থেকে x এর মান বার করো, 450/4√3। এটা একটু কাটাকাটি করে দেখি, 2 দ্বারা 2 দুগুণে 4, 2 25 50, 2 দুগুণে 4, আর এখানে হলো 225/2, আর নিচে আছে √3। এবার √3কে একটু হালকা করে হরনেশন করতেই পারো, তাহলে শুভস্য শীঘ্রম 75কে হালকা করে, আচ্ছা এখানে 225 আর 2√3, এটাকে আমি একটু করনির্দেশন করতেই পারি, কারো কিছু বলার নেই,
কারণ রুট থাকলে উপর নিচে কোঅর্ডিনেশন করব। তাহলে এখানে হলো এটা, আর রুট থ্রি কি হয়ে গেল, গোটা থ্রি, রুট থ্রি গোটা থ্রি হয়ে গেল। 3 7 21, 3 5 15, তাহলে 75√3 ওপরে আর নিচে হলো 2 মিটার। এক্স হলো 75√3/2 মিটার। তার মানে প্রতিটি স্তম্ভের উচ্চতা একই, এটাই হবে। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা নেই। দেখে নাও। চলে আসছে আমরা 14 প্রশ্ন। প্রশ্ন বলছে 2.1 ডেসিমি ব্যাসার্ধের একটা ধাতব গোলককে পিটিয়ে, বেশ বেধড়ক পিটানো হলো মনে করো। তাহলে একটা ধাতব গোলক আছে 2.1 ডেসিমি ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা হচ্ছে 2.1 ডেসিমিটার। গোলককে বেধড়ক পিটিয়ে 7 সেন্টিমিটার লম্বা একটা লম্বা বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এটাকে বেধড়ক পিটিয়ে একটা লম্বা দণ্ড তৈরি করা হলো, এত লম্বা একটা দণ্ড তৈরি করা হলো। কি বলেছে, 7 সেমি লম্বা, এইচটা হচ্ছে 7 সেমি লম্বা দণ্ড তৈরি করা হলো। দণ্ডটার ব্যাস কত? খুব জটিল কোশ্চেন। ব্যাসং কতং মানে ডায়ামিটার ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে প্রথমত যখনই তোমাকে একটা বস্তু গলিয়ে আর একটা তৈরি করবে, তার মধ্যে যতটা পদার্থ থাকবে এর মধ্যে ততটাই পদার্থ থাকবে। পদার্থ মানে আয়তন, তার মানে এর যা আয়তন হবে এর আয়তন তাই হবে। তাহলে একদম সহজ কথা, তুমি এর আয়তন বার করো, এই আয়তন বার করো, দুটোকে শর্তানুসারে সমান করিয়া দাও, উত্তর পাইয়া যাইবে। শুরু করা যাক। প্রথমে গোলক, প্রথমে বলেছে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2.1 ডেসিমিটার, আর একটা সেন্টিমিটার আছে, তাহলে ডেসিটাকে সেন্টি করে নি, ডেসির পরের ঘরটাই হচ্ছে সেন্টিমিটার। তাহলে দশমিকও কি লিখলাম, আমারও বয়স হয়ে গেল, এটা কত হবে 21, দশমিক ডেসিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর পেছনে, দশমিক এক ঘর ঝাঁপ দিয়ে পিছিয়ে গেল, বাস হয়ে গেল, এটা জল পুরো। বাস, এত আয়তন কত হবে? গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ইয়াকুশ ইয়াকুশ ইয়াকুশ, হালকা কেটে দাও, কাটবে তো মন যাচ্ছে না হাতে। 4 7 28 ইন্টু পাই ইন্টু আকুশ ইন্টু আকুশ ঘন সেমি, কিচ্ছু করবে না, রেখে দাও গুণভাগ। এবারে চলে এসো দণ্ড। লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতা হচ্ছে 7 সেমি, ব্যাসার্ধ ধরি 100 সেমি, এত আয়তন পাই আর স্কোয়ার এইচ, চোঙের পায়ং, আর মানে হলো আরই থাক, কি দরকার এক্স লিখার, খেপার মতন এক্স লিখলেই হলো, ব্যাসার্ধ আরই থাক, ইন্টু এইচ মানে হলো কত 7 ঘ ঘ সেমি। তাহলে কি কথা ছিল, এটাকে যখন বলি এটা করছে, তার মানে দুটোর আয়তন সমান হবে, শর্তানুসারে ইহা সমান ইহা। ইহা সমান ইহা। কাটং কাটং, 7 2 3 21, এতে আর স্কোয়ার 28 3 আর 21 আছে। যদি ইহাকে ট্রান্সফার করে দাও তাহলে ইহা হয়ে যাবে, এতে এটাকে একটু হালকা ভেঙে দিই, 4 7 28 3 7 21, 4 বর্গমূল 2, দুটা 7 মানে একটা 7, দুটা 3 মানে একটা 3, 3 7 21, 2 42, 42 সেমি বা 4.2 ডেসিমি, উত্তর যা তুমি করতে চাইবে একই ব্যাপার। তাহলে এত ব্যাসার্ধ বলেছে 42, এত ডায়ামিটার ব্যাস হয়ে গেল ব্যাসার্ধের দ্বিগুণ,
2 × 42 84 সেমি, আর নাহলে 8.4 ডেসিমি। তোমার যদি মাথায় ভূত চেপে যায় তাহলে ওইটাই করবে। উত্তর হয়ে গেল এটা, ঠিক আছে। এরপরে দুটা, প্রথম একটা কোষে দেখি 19-এর 15 প্রশ্নটা, তারপরটা কোষে দেখি 19-এর 4-এর প্রশ্নটা, ঠিক আছে। দুটো আমি দিয়ে দিচ্ছি, আর না হলে যদি না দিতে পারে তাহলে নিচের লিঙ্ক নিশ্চয়ই পেয়ে যাবে, ঠিক আছে। আজকে ভিডিও তাহলে এতটাই। থ্যাংক ইউ, গুড ডে। বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? এখন এটাকে যদি তুমি সলভ করো, আগে একটু ভেবে নাও বিষয়টা কি বটে। প্রথমত আমি একটা ছবির দ্বারা আগে একটু বুঝিয়ে নিই। 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটা ফাঁপা গোলক। ফাঁপা গোলক তার মানে এইরকম আকার বলতে পারো, ফাঁপা গোলক, যার ভেতরটায় কিছু নাই। কিন্তু সীসার যে প্লেটটা দিয়ে তৈরি সেটা তো নিশ্চয়ই একটা মোটা বটে, সেটা নির্দিষ্ট বেধযুক্ত। তাহলে এই যে ফাঁপা গোলকটা 1 সেমি পুরু সীসা আছে, তাহলে সীসাটা আছে এটা 1 সেমি, 1 সেমি পুরু সীসার পাত। ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এবার যখনই তোমাকে ফাঁপা বলবে তখনই তুমি দুটো ব্যাসার্ধ সবসময় পাবে, একটা ভেতরের ব্যাসার্ধ, একটা বাইরের ব্যাসার্ধ। যেমন এখানে এইখান থেকে একটা বৃত্ত ভেতরে, একটা বৃত্ত বাইরে, তাহলে এইটাকে আমি অন্তর ব্যাসার্ধ বলবো, যেটাকে ছোট আর দিয়ে ইন্ডিকেট করব। আর এখান থেকে বাইরে যদি আসছো তাহলে এটাকে বড় ব্যাসার্ধ বলবো, বাইরের ব্যাসার্ধ বলে আমরা ইন্ডিকেট করব। বড় আর ছোট আর। প্রশ্ন যেটা বলছে বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, বাইরের ব্যাসার্ধ মানে এইটা, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আরেকবার দেখে নাও প্রথম লাইনটা। ফাঁপা গোলক যার যে প্লেটটা সেটা চওড়া হচ্ছে 1 সেমি, আর বাইরের ব্যাসার্ধ বলেছে 6 সেমি। তাহলে কেন্দ্র থেকে বাইরের ব্যাসার্ধ 6 সেমি, অন্তর ব্যাসার্ধটা বলে দেয় নাই কত। এই গোলকটাকে গলিয়ে, তারপর একটু এগিয়ে যাই আমি, এই গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এটাকে গলিয়ে তুমি একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করছো, তাহলে এটাকে গলিয়ে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করলে তার মানে এটাই সীসা যতটা ছিল এটাও সীসা ততটাই থাকবে, যেহেতু গলিয়ে তুমি তৈরি করছো। তো এর কি দিয়ে দিয়েছে দেখে নাও। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, ওর ব্যাসার্ধটা 2 সেমি, এইটা 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি দণ্ড তৈরি করা হলে দণ্ডটার দৈর্ঘ্য কত হবে? লক্ষ্য করে দেখো দণ্ডটার উচ্চতা দেয় নাই, তাহলে নিশ্চয়ই প্রশ্ন করে দিবে এইটা হচ্ছে কত, উচ্চতাটা বার করতে বলেছে কত। তাহলে পুরো প্রশ্নটা তুমি একবার চেক করে নাও কি দিয়েছে। তাহলে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে নিই ব্যাপারটা। মনে করো এটা একটা গোলক, তো গোলক চারদিকে আছে, ভুল ভাবছো যেদিকে নাই বলে, চারদিকে আছে। তাহলে এটাকে যদি তুমি কাটো তো আমি এরকম ভাবে পাচ্ছি। এবার মনে করো এইটা ফাঁপা বটে, এইটা ফাঁপা, কিন্তু এইটার যে চড়াটা, এই চড়াটা তুমি বিশেষ কিছু পাচ্ছ না। তো 1 মিনিট, আচ্ছা এর থেকে কিছু ভালো পাওয়া যাচ্ছে না, আমি এটাই বোঝাবার চেষ্টা করছি। মনে করো এটা ফাঁপা গোলক, ভেতরে ফাঁপা, কিন্তু এই যে পাতটা তো কিছুটা চওড়া বলেছে, যেটা বলেছে 1 সেমি চওড়া। তাহলে পাতটা মনে করো 1 সেমি চওড়া, এতটা মনে করো চওড়া। তাহলে যদি এতটা চওড়া হয় তাহলে তুমি দুটো বৃত্ত পাবে। যদি এটা এতটা মনে করো চওড়া হয় তাহলে দুটো বৃত্ত পাবে, কেন্দ্র থেকে এই একটা বৃত্ত আর একটা বাইরের বৃত্ত, যেটা আমি এইখানে দেখিয়েছি। তাহলে যেটা ভেতরের বৃত্ত সেটা হচ্ছে এইটা, আর যেটা বাইরের বৃত্ত সেটা হচ্ছে এইটা। আর এই যে পুরু মনে করো এতটা যদি পুরু হয়, মনে করো এরকম এতটা পুরু চারদিকটায়, তাহলে এই পুরুত্বটা হলো 1 সেমি। এখন এই ফাঁপাগুলোকে কতটা সীসা আছে তুমি কি করে বার করবে? ফাঁপাগুলোকে কতটা সীসা আছে যদি বার করতে হয় তাহলে তার ফর্মুলাটা কি হবে?
ফাঁপাগুলোকে যদি সীসা আছে বার করতে হয় তাহলে 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব। এই ফর্মুলাতে তুমি ফাঁপাগুলোকে কতটা লোহা আছে বা ফাঁপাগুলোকের আয়তন কতটা তুমি বার করতে পারবে এই ফর্মুলা হলো কি করে এসছে আমি প্রথম যে ভিডিও ধারণা সেটাতে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো। এখানে তোমার ফর্মুলা কি করে বেরোচ্ছে দেখাবার দরকার নেই যদিও, তাই আমি ওই আলোচনাটা আসছি না। তাহলে যদি গোলকটা ফাঁপা হয় মনে করো, ভেতরে নাই কিছু, তাহলে তুমি এটায় কতটা লোহা আছে কতটা সীসা আছে বা এর আয়তন কত তুমি কি করে বার করবে, এই ফর্মুলায় বার করবে 4/3 পাই বড় আর কিউব মানে ছোট আর কিউব। তাহলে যদি এটা বার করতে হয় তাহলে তোমাকে দুটো জিনিস জানতে হবে, বড় আর আর ছোট আর। ঠিক তো, বড় আর আর ছোট আর। তুমি এই ছবির মধ্যে তুমি বড় আর ছোট আর তুমি আগে নির্ণয় করো কত কত হচ্ছে। ছবিটা যদি তুমি লক্ষ্য করো, বড় ব্যাসার্ধটা তুমি পেয়ে গেছো, বাইরের ব্যাসার্ধ মানেই বড় আর পেয়ে গেছো 6। আচ্ছা ছোট আরটা কত হবে? ছোট আরটা তো খুব সহজ, কারণ যদি দেখো তুমি এইখান থেকে এটা যদি 6 সেমি হয় আর এটা কত চওড়া 1 সেমি, তাহলে এই 6 থেকে 1 সেমি যদি মাইনাস করে দাও তাহলে কোনটা পড়ে থাকছে? ছোট আরটা পড়ে থাকছে। তার মানে ছোট আরটা কত আসলে 5 সেমি। আর একবার বলে নি, বড় আরটা যদি 6 হয় আর এইটা কত চওড়া যদি তুমি জানো 1 সেমি, তাহলে 6 থেকে 1 যদি মাইনাস করে দাও তাহলে 5 পড়ে থাকছে। 5টা কোনটা? এখান থেকে এতটা ছোট আর হয়ে গেল, বড় আর ছোট আর, তার থেকে আয়তন বার করে দেবে। তাহলে অঙ্কটা কিভাবে করবো সেটা আসছি। যেহেতু ফাঁপা গোলকের বড় আর সমান 6 সেমি, এতই ছোট আর সমান 6 থেকে 1 মাইনাস করে দেব 5 সেমি, কারণ পুরুত্বটা চড়াটা বাদ দিয়ে দিলে হলো। এত ক্ষেত্রফল এত আয়তন চলে আসছে, এত আয়তন। ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব ঘন সেমি বা ঘন একক। তাহলে ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব। এবার মানগুলো বসাও, তাহলে তুমি ফাঁপা গোলকের আয়তন পাবে 4/3 পাই বড় আর 6 কিউব ছোট আর 5 কিউব। 6 × 36, 6 36 3 216, 5 5 25, 5 25 125। 4/3 পাই 5 1 9 10 11 2 91। 4/3 পাই 91 ঘন সেমি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এর আয়তন পেয়ে গেলাম, এর আয়তন পেয়ে গেছি। এরপর এর আয়তন বার করে তুমি ছেড়ে দাও, এটা কতটা তুমি সীসা আছে পেয়ে গেছো, আর এর কোনো কাজ নেই। এবারে এখানে চলে এসো, এর তুমি আর জানো উচ্চতাটাকে এইচ ধরে নাও, করে আয়তন বার করে নাও। তাহলে এবারে চলে আসছি লম্ববৃত্তাকার দণ্ডের প্রত্যেকটা জিনিস। এবার লম্ব বৃত্তাকার দণ্ডের আর বলে দিয়েছে 2 সেমি, উচ্চতাকে ধরে নাও এইচ সেমি, উচ্চতার এইচ ধরে নিলাম। এত আয়তন চৌম্বরে লম্ববৃত্তাকার দণ্ড মানে পাই আর স্কয়ার এইচ হবে। তাহলে আয়তন পাই আর স্কয়ার এইচ মান বসাও, পাই আর স্কয়ার ইন্টু এইচ ঘন সেমি। ঠিক আছে, পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। এ হয়ে গেল এর আয়তন, এ হয়ে গেল এর আয়তন। এই দুটো আয়তন তো সমান হবে, কারণ এটা বুঝতেই পারছো এটা গলি যেহেতু এটা তৈরি করা আছে, তাহলে এটা যতটা সীসা এটা ততটা সীসা, এত এটা সমান এটা লিখে দাও, শর্তানুসারে এটা সমান এটা, বাস ট্রান্সফার করে এইচ এর মান পেয়ে যাবে। অতএব শর্তানুসারে পাই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 4/3 পাই
ইন্টু 91। এতএব ট্রান্সফার করে দাও, এতএব এইচ সমান 4/3 পাই 91 ইন্টু বাই করে দাও, পাই নিচে 2 নিচে 2 নিচে, যেমন খুশি যেখানে খুশি বাই করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বাই দিয়ে দিলাম আর পাই 2 2 নিচে নামিয়ে দিলাম। এবারে কাটাকাটি করে নেওয়া যাক, পাই পাই গেল, 2 2 4 গেল, 91/3 পূর্ণ করে দাও, 3 3 90 আর 91 সেমি। অতএব 30 পূর্ণ 1/3 সেমি হয়ে গেল এর উচ্চতা। বাস শুরু করছি আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্ন দেখো কি বলেছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত? তাহলে দুটো জিনিস বলেছে, একটু ঠিক করে নাও। একটা শঙ্কু আর একটা চোঙ, আমি খুব একটু জাস্ট আইডিয়ার জন্য, একটা শঙ্কু আর একটা চোঙ, এ হলো শঙ্কু চোঙ। কি কি এদের সমান বলেছে দেখো, ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা, দুজনের ব্যাসার্ধ একই। এটার যদি তুমি আর ধরো, এটারও আর ধরবে, আর এর উচ্চতা তুমি যদি এইচ ধরো, এর উচ্চতা তুমি এইচ ধরবে। তাহলে দুজনের ব্যাসার্ধ একই এবং দুজনের উচ্চতাও কিন্তু একই বলেছে। তারপর কি বলছে, এই শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8। দুজনের বক্রতলের ক্ষেত্রফল এইটা এবং এইটা, এই দুটোর অনুপাত 5:8 বলে দিয়েছে। তাহলে উহাদের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত চাইছে, আর এইচ এর অনুপাত। এক কথায় যদি আমরা পুরোটাকে দেখে নিই, তাহলে এই হলো তোমার কাছে শঙ্কু, এই হলো তোমার কাছে চোঙ। এর ব্যাসার্ধ সেম, এর উচ্চতা সেম, দুটো বলে দিয়েছে। আর একটাই কথা বলেছে তোমাকে যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল আর এর পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত 5:8। তাহলে তুমি এর মানে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাতটা বার করো। এর ওর ব্যাপার নয়, একই ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত R:H সমান কত। বাস এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমে আমরা একটা জিনিস ঠিক করে নিই, লিখে নিই যে দুজনের ব্যাসার্ধ ব্যাস উচ্চতা কত কি ধরেছো সেটা। তাহলে প্রথম স্টেপটা আমরা শুরু করছি। মনে করি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, কোনো কিছু নাই যেহেতু, উচ্চতা এইচ একক। ঠিক আছে, ব্যাসার্ধকে আর উচ্চতাকে আমরা এইচ ধরে নিয়েছি। এরপর যদি তোমাকে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসাতে হয়, তাহলে তুমি খেয়াল করে নাও, কারণ অনুপাত দিয়েছে তোমাকে তো মান বসাতে হবে। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর এর ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। মনে আছে তো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তুমি দেখে নাও সব জিনিস জানো কিনা। তুমি পাই আর এইচ এগুলো জানো, কিন্তু এলটা জানো না। তাহলে ফর্মুলাটা প্রয়োজন হলে লিখার আগে তোমাকে আগে এল এর মান বার করতে হবে, নাহলে এখানে এসে গাড়ি আটকে যাবে। তাহলে এলটা একটু বার করবি। এতএব শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। ঠিক আছে, তির্যক উচ্চতা এল সমান √r² প্লাস h²। আচ্ছা, মান আর কি বসাবে, ওইটাই তো মান বটে, আর এর আর নিচে এইচ, তাহলে একক। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এইবার তুমি এক কাজ করো,
এল বার করার পর শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 5:8 দিয়েছে, ওটা লিখে নাও। আর দুদিকে তুমি ওদিকে তুমি ফর্মুলা ওর বসিয়ে দাও। আসছি ব্যাপারটা। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান 5:8। দেখে নাও, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তার অনুপাত হচ্ছে 5:8। পরিমিতির অঙ্ক বুঝতে পারছো তোমার। এবারের কাজ কি, দুজনে দুটি ফর্মুলাকে বসিয়ে দাও। তাহলে এর নিচে আমরা বক্রতলের শঙ্কুর বা বসালাম পাই আর এল, ইজ টু দিকে চোঙ বসালাম 2 পাই আর এইচ সমান 5:8। এরপর পাই আর এল এর জায়গায় এর মান বসিয়ে দাও, a স্কয়ার প্লাস আর স্কয়ার। আর ইজ টুটাকে বাই করে দিচ্ছি 5/8। অনুপাতকে আমি বাই লিখতেই পারি। তাহলে 2 পাই আর এল এর মানটা বসিয়ে দিলাম বাই এটা সমান এটা বাই এটা। এবার একটু হালকা কাটাকাটি করে নিই, পাই আর গেল। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পড়ে আছে এটা, এখানে 2h, এখানে 5/8। যদি আমি রুটটাকে ট্রান্সফার করি, রুটটাকে ট্রান্সফার করতে হবে নাহলে এগোবে না। যদি রুটটাকে তুমি ট্রান্সফার করো তাহলে কিন্তু এইদিকে আর কিছু থাকা চলবে না, সব কিছু দিকে নিয়ে যাও তবে ট্রান্সফার হবে। এটা তুমি মনে করো না যে 2h নিচে রেখে দিলে আর রুটটাকে ট্রান্সফার করে দিকে স্কোয়ার করে দিলে, এটা সম্ভব নয়। এই দিকটাকে পুরো ফাঁকা করতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা এক কাজ করছি, √h² প্লাস আর স্কোয়ার রেখে দিলাম, আর 2h ওর সঙ্গে গুণ করে দিয়েছে 5 দুগুণে 10h/8। দেখলাম আমি কি করলাম, আমি 2h টা ট্রান্সফার করে দিলাম এদিকে, 5 দুগুণে 10h/8, এটা রইল এটা। এরপর তুমি রুটটাকে ট্রান্সফার করতে পারো। এবারে যদি রুটটা ট্রান্সফার করি তাহলে আমাদের ওদিকে স্কোয়ার হয়ে যাবে। এত আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান রুট ট্রান্সফার করে দাও, স্কোয়ার হয়ে যাবে 10/h ইন্টু 10h/8 স্কোয়ার। এরপর আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 10 × 100, এইচ স্কোয়ার বাই 8 স্কোয়ার আর 8 64। দেখে নাও স্কোয়ার তুললাম, 10 × 100 এইচ স্কোয়ার বাই 8 64। এবার 64কে এদিকে গুণ করে দাও, মানে সলভ করে দাও আর কি। এতে 64 আর স্কোয়ার প্লাস 64 ক্রস মাল্টিপ্লিকেশন, 64 আর স্কোয়ার প্লাস 64 এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 এইচ স্কোয়ার আছে। দেখে নাও 64 আর স্কোয়ার প্লাস 64 এইচ স্কোয়ার সমান 100 আর এইচ স্কোয়ার। ট্রান্সফার করছি এইচ কে ওদিকে, 100 এইচ স্কোয়ার মাইনাস 64 এইচ স্কোয়ার, 4 × 10 6 দিতে হাতলে 7 8 9 10। এরপর যখনই তোমাকে কোনো কিছুর অনুপাত আনতে বলবে, এটা আগেও আলোচনা হয়েছে যে যখনই তোমাকে প্রশ্নে অনুপাত চাইবে তখনই এই ধরনের রাশিতে সবসময় সহগ বিচ্ছিন্ন করতে হবে। সহগ বিচ্ছিন্ন করলে অনুপাত পেয়ে যাবে। দেখো ব্যাসার্ধ আর উচ্চতা, আর দেখো ব্যাসার্ধ আর উচ্চতা ধরলক্ষণ পড়ে আছে। এতএব আর স্কোয়ারের নিচে এদিকে এইচ স্কোয়ারকে নিয়ে এসো, আর উল্টো দিকে 36-এর নিচে এদের 64 চলে যাবে। দেখে নাও কি বললাম, আর স্কোয়ারের নিচে এইচ স্কোয়ারকে নামিয়ে দাও, আর উল্টো দিকে 36-এর নিচে 64কে নামিয়ে দাও। এরপর তুমি স্কোয়ারগুলো ট্রান্সফার করে দাও, স্কোয়ারগুলো ট্রান্সফার করে দিচ্ছি। স্কোয়ার যদি ট্রান্সফার করে দাও ওদিকে রুট হয়ে যাবে, তাহলে r/h সমান স্কোয়ার ট্রান্সফার করে দিচ্ছি, ওদিকে রুট হয়ে যাবে, এরও স্কোয়ার ট্রান্সফার করলাম রুট হয়ে যাবে। তাহলে 36-এর বর্গমূল 6, 64-এর বর্গমূল 4। এত r/h মানে তুমি লিখতে পারো কি
আর ইজ টু এইচ, 6/4, 2 3 6, 2 2 4, 3/2, 3:2। বাস এটাই প্রশ্নের উত্তর। বলেছিল দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত, দৈর্ঘ্য উচ্চতার অনুপাত 3:2 হয়ে গেল। দেখেন আমার মনে হয় সুবিধা